সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের আইন বিষয়ক প্রোগ্রামে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এলএলবি অনার্স ল 401 পাবলিক ইন্টারন্যাশনাল ল কোর্সের আজকের আলোচনায় আমি আপনাদের সাথে আছি রিচিমণি প্রমা, শিক্ষক আইন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। এবং এই মুহূর্তে স্টুডিওতে আমার সাথে উপস্থিত আছেন জনাব বায়েজিদ হোসেন, শিক্ষক আইন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ল 401 পাবলিক ইন্টারন্যাশনাল ল কোর্সের আজকের আমাদের আলোচনার শিরোনাম হচ্ছে আন্তর্জাতিক আইনে আইনগত ও কার্যত স্বীকৃতি। এবং এই আলোচনার পরিপ্রেক্ষিতে যেসব ব্যাপার আমরা জানব তা হচ্ছে আইনগত স্বীকৃতি বলতে কি বোঝায়, আইনগত স্বীকৃতি ও কার্যত স্বীকৃতির মধ্যে পার্থক্য কি, এবং সর্বোপরি স্বীকৃতির আইনগত ফলাফল বা গুরুত্ব কি, এবং স্বীকৃতির কোনো রেট্রোস্পেক্টিভ এফেক্ট আছে কিনা। চলুন দেরি না করে আমরা আজকের অনুষ্ঠানে চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রত্যেকেই জানি যে প্রতিটি রাষ্ট্রের জন্য তার রাষ্ট্রীয় আইন যথেষ্ট গুরুত্বপূর্ণ। ঠিক তেমনি আন্তর্জাতিক পরিমণ্ডলে আন্তর্জাতিক আইনের ভূমিকাও অনস্বীকার্য। আন্তর্জাতিক আইন কেবলমাত্র একটি রাষ্ট্রের নয়, বরং তা রাষ্ট্রের গণ্ডি পেরিয়ে প্রত্যেকটি রাষ্ট্রের জনগণের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করে। রাষ্ট্রীয় আইন কখনো আন্তর্জাতিক আইনকে প্রভাবিত করতে পারে এবং আন্তর্জাতিক আইনও রাষ্ট্রীয় আইনকে প্রভাবিত করে। আসলে একটি রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের কি সম্পর্ক হবে বা আন্তর্জাতিক পরিমণ্ডলে কিভাবে তারা আন্তর্জাতিক আইন প্রয়োগ করবে, সেটি আসলে তাদের সম্পর্কের মূল মন্ত্র। চলুন আমরা আজকের যে প্রশ্নগুলোর ব্যাপারে স্যারের কাছ থেকে বিস্তারিত জেনে নিই। স্যার, প্রথমেই আমরা যে প্রশ্নটি আপনার করতে চাচ্ছি সেটি হচ্ছে যে স্বীকৃতি বলতে আসলে কি বোঝায়, সেটা আইনগত স্বীকৃতি এবং কার্যকর স্বীকৃতি। জি, ধন্যবাদ। আমরা যখন স্বীকৃতির কথা বলছি তখন আপনি যেমনটি বললেন যে একটা রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের কিংবা একটি রাষ্ট্রের সাথে আরেকটি আন্তর্জাতিক সংগঠনের সম্পর্ক যখন আমরা চিন্তা করব, তার শুরুই কিন্তু হবে স্বীকৃতি দিয়ে। যদি সার্ক রাষ্ট্রগুলো যদি আফগানিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকার না করতো তাহলে কিন্তু আফগানিস্তানের কিন্তু সার্কে যুক্ত হওয়ার কোনো সুযোগ ছিল না। অর্থাৎ এই যে সংস্থার সাথে যুক্ত হওয়া কিংবা এক দেশের সাথে আরেক দেশের সাথে সম্পর্ক স্থাপনের বাণিজ্যিক, কূটনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক যাবতীয় সব কিছুর কিন্তু শুরুই হবে কিন্তু ওই রাষ্ট্র স্বাধীন কি স্বাধীন না সেভাবে স্বীকার করে নেওয়া না নেওয়ার সিদ্ধান্তের উপরে। তো যখনই আমরা বলছি যে আইনগত স্বীকৃতি, যেমনটি আপনি বলছেন, তো অবশ্যই সেই স্বীকৃতি অর্থাৎ যে রাষ্ট্র স্বীকৃতি প্রদান করবে, স্বীকৃতি প্রদানকারী রাষ্ট্রের অবশ্যই আইনগত যাবতীয় সকল তার আনুষ্ঠানিকতা তাকে অনুসরণ করতে হবে। যেমন এক এক দেশের অভ্যন্তরীণ আইন এক এক রকমের হতে পারে। যেমন বাংলাদেশ তার স্বাধীনভাবে অন্য রাষ্ট্রের স্বীকৃতির জন্য বাংলাদেশ বা যে কোনো দেশ তার আইনসভায় পার্লামেন্টে বিল পাস করতে পারে, সবার কণ্ঠভোটে বলতে পারে যে অমুক দেশের স্বাধীনতাকে আমরা স্বীকার করে নিলাম। এভাবে স্বীকৃতি প্রদান করা হতে পারে। আবার স্বীকৃতি প্রদান করতে কোনো পার্লামেন্টারি আলোচনায় নয়, লিগ্যাল বা আইনগত স্বীকৃতির প্রশ্নে এটা হতে পারে যে কূটনৈতিক কোনো প্রতিনিধির মাধ্যমে লিখিত আকারে এই যে স্বীকৃতি প্রদান করছি সেই মর্মে একটা আন্ডারটেকিং এবং সেই রাষ্ট্রের তার একটা অগ্রিম শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ওই রাষ্ট্রকে স্বাধীনভাবে তাকে বরণ করে নেওয়ার জন্য একটা চিঠি প্রেরণের মাধ্যমে হতে পারে। অর্থাৎ যে একটি স্বীকৃতি আইনগত যাবতীয় তার যে কাঠামোগত ব্যাপার একটি রাষ্ট্রের স্বীকৃতি প্রদান করার প্রশ্নে ওই রাষ্ট্রের যাবতীয় আনুষ্ঠানিক আইনি কাঠামোর মধ্য দিয়ে যদি হয়ে থাকে তখনই আমরা কেবল ওই স্বীকৃতিকে আইনগত স্বীকৃতি বলতে পারি। আবার যখনই আমরা বলছি যে স্বীকৃতি কিন্তু আবার বেআইনি স্বীকৃতি বলে কোনো স্বীকৃতি নেই, আইনগত স্বীকৃতি একটা এবং বেআইনি স্বীকৃতি না, আর একটা স্বীকৃতি আছে, সেটা আইনি কাঠামোর বাইরে এসে একটা অনানুষ্ঠানিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটা বিশেষ প্রয়োজনে অনেকটা গোপনীয় এবং এটা স্থায়ী প্রকৃতির হবে না, এটা অস্থায়ী, একটা নির্দিষ্ট প্রয়োজন শেষ, তাহলে আর স্বীকৃতির বিষয় আর নেই। অর্থাৎ এই যখনই আমরা বলছি ডিফ্যাক্টো রিকগনিশন অর্থাৎ কার্যত স্বীকৃতি, তখন কিন্তু সেখানে কিন্তু ওই আনুষ্ঠানিকতার বিষয়টা কেবল নেই এবং স্থায়ী সম্পর্ক স্থাপনের সুযোগ সেখানে তৈরি হয় না। ধন্যবাদ স্যার আপনার সুন্দর আলোচনার জন্য। স্যার, আসলে তাহলে কি আমরা বলতে পারি কিনা যে আইনগত স্বীকৃতির ব্যাপকতা বা ব্যাপ্তি আসলে কার্যত স্বীকৃতির চেয়ে অনেকাংশে বেশি এবং আইনগত স্বীকৃতি আসলে স্বয়ংসম্পূর্ণ, যেটি কিনা কার্যত স্বীকৃতি নয়? অবশ্যই একটি রাষ্ট্র যখন একটা পরিপক্কভাবে এবং একটা স্থায়ী আকার
প্রদান করতে চাইবে পারস্পরিক সম্পর্কের জন্য, তখন কিন্তু অবশ্যই ওই রাষ্ট্র কিন্তু একটা আইনগত স্বীকৃতির পথেই হাঁটবে। এবং আইনগত স্বীকৃতি নেই, শুধু কার্যত স্বীকৃতির কথা মাথায় রেখে বড় কোনো বাণিজ্যিক সম্পর্ক কিন্তু স্থাপন হবে না। আবার বড় কোনো যে বড় পরিসরের কোনো দ্বিপাক্ষিক কোনো উদ্যোগ গ্রহণও কিন্তু একটা আস্থার একটা সংকট তৈরি হওয়ার সুযোগ থাকে। কিন্তু যখনই আমি আইনগত স্বীকৃতি বলছি তখন কিন্তু আমার আর আস্থার সংকট তৈরি হওয়ার সুযোগ নেই। যেটা আপনি শুরুতেই বলছিলেন যে রেট্রোস্পেক্টিভিটি, অর্থাৎ স্থায়িত্বর একটা ব্যাপার আছে। যখনই আমি আইনগত স্বীকৃতি বলছি তখন এই স্বীকৃতি আর প্রত্যাহারের সুযোগ নেই, যে আমি আর ওই রাষ্ট্রের স্বাধীনতা মানি না। নো, ওয়ান্স এ রিকগনিশন ইজ অলওয়েজ এ রিকগনিশন। এটাই হলো আইনগত স্বীকৃতির মূল তার যে বৈশিষ্ট্য যদি আমরা চিন্তা করি। কিন্তু যেমনটি আপনি বললেন, কার্যত স্বীকৃতির ক্ষেত্রে এই আস্থার সংকটটা থেকেই যায়। তাই বড় কোনো বৃহৎ পরিসরে আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো সাংগঠনিক ব্যাপার বলেন, বাণিজ্যিক স্বার্থের জন্য কোনো কনফারেন্স বলেন বা কোনো ট্রিটি বলেন, এটি ডিফ্যাক্টো রিকগনিশন দিয়ে অতটা সম্ভব হয়ে ওঠে না। ধন্যবাদ স্যার আপনার চমৎকার বিশ্লেষণের জন্য। স্যার, অনুষ্ঠানে এই পর্যায়ে আমরা আপনার কাছ থেকে আরো জানতে চাচ্ছি যে আইনগত স্বীকৃতি আর কার্যত স্বীকৃতির মধ্যে পার্থক্যগুলো তাহলে কি কি স্যার? অবশ্যই যেমনটি আমরা বললাম যে আইনগত স্বীকৃতি যখন বলছি এটা কিভাবে স্বীকৃতি প্রদান করা হবে, এর মধ্যে যেমনটি পার্থক্য আমরা দেখলাম যে আইনগত যাবতীয় প্রক্রিয়া অনুসরণ করে হচ্ছে। কিন্তু কার্যত স্বীকৃতির মধ্যে বেআইনি প্রক্রিয়া নয়, বরং আইনি কাঠামোর বাইরে এসে অনানুষ্ঠানিকতার মধ্য দিয়ে একটা নির্দিষ্ট উদ্দেশ্যে একটা স্বল্প মেয়াদের জন্য পরস্পরের মধ্যে একটা কোনো সমঝোতা তৈরি হওয়াটা, যেখানে কোনো রকমের স্থায়ী সম্পর্ক সৃষ্টি হয়েছে বা স্বীকার করে নেওয়া হয়েছে, এরকম কোনো কমিটমেন্ট যেখানে নেই, সেটাকে আমরা বলছি কার্যত স্বীকৃতি। এরপরে এসে যদি আমরা চিন্তা করি যে আইনগত স্বীকৃতি প্রদান করা হলে বেশ কিছু সুবিধা রয়েছে যেটি কার্যত স্বীকৃতির ক্ষেত্রে নেই। যেমন আইনগতভাবে কোনো একটা রাষ্ট্র যদি একটা রাষ্ট্রকে স্বীকৃতি প্রদান করে, স্বীকার করে নেয়, তাহলে কি হবে? স্বীকার করে নেওয়ার মাধ্যমে যে রাষ্ট্রকে আমি স্বীকৃতি প্রদান করলাম, আমার কোনো জনগণ ক্ষতিগ্রস্ত হলে, আমার কোনো স্বার্থে আঘাত ঘটলে আমি ওই রাষ্ট্রের অভ্যন্তরীণ আদালতে গিয়ে মামলা দায়ের করতে পারবো। কিন্তু এই আইনগত স্বীকৃতি ছাড়া কিন্তু আমার এই সম্পর্ক, এই সুযোগ কিন্তু আমার তৈরি হচ্ছে না। কার্যত স্বীকৃতির ক্ষেত্রে আমি ওই যে রাষ্ট্রকে স্বীকৃতি প্রদান করলাম, ওই রাষ্ট্রের অভ্যন্তরীণ কোনো আদালতে গিয়ে কোনো রকমের কোনো অধিকার বা কোনো কিছু ক্লেম করতে পারছি না। এরপরের যদি আমরা চিন্তা করি স্বীকৃতি কবে থেকে কার্যকর হবে বা স্থায়িত্ব কতটুকু, যেমনটি বললাম, যখন কোনো রাষ্ট্রকে যাবতীয় আইনগত সকল সত্তা মেনে নিয়ে স্বীকার করে নেওয়া হয়, সেটি একটা স্থায়ী একেবারে কনক্রিট আকার, যা কখনো আর প্রত্যাহার করার সুযোগ নেই। যেহেতু কার্যত স্বীকৃতি বা ডিফ্যাক্টো রিকগনিশনের ক্ষেত্রে এই আনুষ্ঠানিকতা নেই, অর্থাৎ এখানে কিন্তু একটা লুকোচুরির একটা ব্যাপার থাকে, একটা সব লোকচক্ষুর আড়ালে গিয়ে কোনো কিছু করার, গণমাধ্যমকে এড়িয়ে চলে পারস্পরিক কোনো বাণিজ্যিক কিছু করার একটা চেষ্টা। এই স্বীকৃতির ক্ষেত্রে কিন্তু ওরকম স্থায়ী কোনো সম্পর্কের সৃষ্টি এখানে হচ্ছে না। এবং আরেকটা বিষয় হলো মজার ব্যাপার, আইনগত স্বীকৃতি কিন্তু যে তারিখে স্বীকৃতি প্রদান করা হয়েছে সে তারিখ থেকে কার্যকর হবে না। আইনগত স্বীকৃতি কার্যকর হবে ঠিক শরণাতীত কাল থেকে, যেদিন থেকে ওই রাষ্ট্রের যাবতীয় সকল কার্যকলাপ সব কিছুই যে রাষ্ট্র স্বীকার করছে তার জন্য সব কিছু বৈধ। অর্থাৎ স্বীকৃতি প্রদানকারী রাষ্ট্রের নিকট যে রাষ্ট্র স্বীকৃতি গ্রহণ করছে সেই রাষ্ট্রের যাবতীয় কার্যকলাপ আইনগত দৃষ্টি থেকে তাকে একটা বৈধতা প্রদান করার একটা বিষয় চলে আসে। কিন্তু ডিফ্যাক্টো কার্যত স্বীকৃতির ক্ষেত্রে কিন্তু ওই বিষয়টির কিন্তু একটা উজ্জ্ব থেকে যাচ্ছে। এই ক্লারিফিকেশনটা মূলত কি হচ্ছে, আইনগত স্বীকৃতিকে একটা সুবিধাজনক অবস্থায় রেখে দিচ্ছে, একটা স্থায়ী আকার দিচ্ছে, কিন্তু কার্যকর স্বীকৃতির ক্ষেত্রে ওই স্থায়ী আকারটা দিচ্ছে না। তবে কার্যকর স্বীকৃতিরও কিছু দরকার রয়েছে। যেমন কোনো একটা রাষ্ট্র তার অভ্যন্তরীণ চাপে কোনো একটা প্রয়োজনে, রাষ্ট্রের বৈধ প্রয়োজনে খুব কম দামে একটা কোনো পণ্য বা যা জনগণের জন্য বা রাষ্ট্রের জন্য প্রয়োজন, কিন্তু স্বীকৃতি প্রদান করতে হলে অনেকটা অভ্যন্তরীণ রাজনৈতিক সম্মুখীন হচ্ছেন, বা এটা হলে তার জনপ্রিয়তা হ্রাস পেতে পারে। এইটুকু কথা মাথায় রেখে কিন্তু অনেক রাষ্ট্র তার অভ্যন্তরীণভাবে গোপনে একটা সম্পর্ক স্থাপন করে, যেমনটি আমরা মধ্যপ্রাচ্যের সাথে ইসরায়েলের যে গোপন যে সম্পর্কের বিষয়টি গণমাধ্যমে বারবার সামনে চলে আসে, অফশোর ব্যাংকিংয়ের যেভাবে সৌদি আরব থেকে আমরা যদি সেটা সত্য হয়ে কিনা আমরা জানি না, যদিও আমরা পানামা পেপারস স্ক্যান্ডালে আমরা যেটা দেখলাম যে সৌদি রেভিনিউ থেকে কিভাবে ইসরায়েলের ইলেকশনে, বেনিয়ামিন নেতানিয়াহুর ইলেকশনে কিভাবে ব্যয় করা হয়েছে, কিন্তু সৌদি আরব কিন্তু
প্রকাশ্যে কোনো রকমের স্বীকৃতি ইসরায়েলকে দেয়নি, কিন্তু যদি গোপনে যদি সত্য হয়ে থাকে ঘটনাটি, তাহলে কিন্তু সেটি হয়েছে কার্যত স্বীকৃতির মধ্য দিয়ে, আইনগত স্বীকৃতির মধ্য দিয়ে নয়। ধন্যবাদ স্যার, আমি এই ব্যাপারে আপনার সাথে একমত। শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্যার আমি আরো কিছু বলতে চাচ্ছি। শিক্ষার্থীরা, আপনারা হয়তো চিন্তা করছেন আমরা যে স্বীকৃতি নিয়ে কথা বলছি এটি আসলে কেন জরুরি। স্বীকৃতি একটি রাষ্ট্রের পরিচয় আন্তর্জাতিক পরিমণ্ডলে, তবে একটি রাষ্ট্র কিন্তু আরেকটি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে বাধ্য নয়, বরং একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রকে স্বীকৃতি দিবে কিনা সেটি নির্ভর করবে এই দুটি রাষ্ট্রের মধ্যে আন্তঃসম্পর্ক কেমন, তাদের মধ্যে ডিপ্লোম্যাটিক রিলেশন কেমন, এবং অনেকাংশেই সেটি নির্ভর করবে তাদের মধ্যে রাজনৈতিক সম্পর্ক কেমন। স্যার, আমরা যদি এ পর্যায়ে বাংলাদেশের প্রেক্ষাপটে আলোচনা করতে চাই, যে বাংলাদেশ যখন স্বাধীন হলো, স্বাধীনতার বা মুজিবনগর সরকার গঠনের আগেই কিন্তু স্যার আমাদের কার্যত স্বীকৃতি আমরা দেখতে পাই। স্যার, এক্ষেত্রে যখন ভারত এবং ভুটান 6 ডিসেম্বর 1971 সালে বাংলাদেশ স্বাধীন হলো 16 ডিসেম্বরে, কিন্তু ভারত এবং ভুটান কিন্তু 6 ডিসেম্বরে আমাদেরকে স্বীকৃতি দিয়েছে। তবে এই যে রাজনৈতিক একটি রাষ্ট্রের মধ্যে সম্পর্ক, এটিও কিন্তু আমরা বাংলাদেশ মুক্তিযুদ্ধের পরবর্তী সময় দেখতে পাই। যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র আমাদেরকে স্বীকৃতি দিচ্ছে 4 এপ্রিল 1972-এ, সৌদি আরব আমাদেরকে অনেক পরে স্বীকৃতি দিয়েছে, এবং চীন 1975 সালে আমাদেরকে স্বীকৃতি দিচ্ছে। স্যার, তাহলে এই পর্যায়ে আমরা আপনার কাছে যেটি জানতে চাচ্ছি সেটি হচ্ছে স্বীকৃতির আইনগত ফলাফলকে, এই যে আইনগত স্বীকৃতি বলেন, কার্যত স্বীকৃতি বলেন, এটি আসলে কিভাবে একটি রাষ্ট্রকে পরিচিতি করিয়ে দিচ্ছে। এবং আপনি বললেন যে রেট্রোস্পেক্টিভ এফেক্ট নেই, তাহলে এক্ষেত্রে কি স্যার কোনো ইনস্ট্যান্স আছে কিনা, কোনো উদাহরণ আছে কিনা যেটি আমাদের শিক্ষার্থীদের উপকৃত করতে পারে? জি, অবশ্যই। আমরা যখন এই যে যেমনটি বললেন আমাদের 16 ডিসেম্বরের আগেই আমরা স্বীকৃতি পেলাম ভুটান এবং ভারত থেকে, এই স্বীকৃতির মধ্য দিয়ে কিন্তু এই যে তারিখে 6 যে ডিসেম্বর যে স্বীকৃতিটা প্রদান করা হলো, এই স্বীকৃতির কিন্তু 6 ডিসেম্বর থেকে এই ভারত এবং ভুটানের প্রেক্ষাপটে কিন্তু কার্যকর হবে না। এই কার্যকর হবে আরও স্মরণাতীত কাল থেকে, যেদিন থেকে বাংলাদেশের মানুষ স্বাধীনতা সংগ্রামের জন্য ব্যস্ত রয়েছে। আবার একটি বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে এখানে, এই স্বীকৃতি কিন্তু আইনগত স্বীকৃতি, এটি প্রকাশ্য, এবং এটা যাবতীয় সকল আনুষ্ঠানিকতা মেনেই কিন্তু ভুটান এবং ভারত স্বীকৃতি প্রদান করে। এর ফলে পাকিস্তানের দৃষ্টিকোণ থেকে আমাদের মুক্তিযোদ্ধারা কিন্তু বিচ্ছিন্নতাবাদী, কিন্তু যখনই স্বীকৃতি প্রদান করছে ভারত এবং ভুটান, ওই তাদের অভ্যন্তরীণ আইনে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা বিচ্ছিন্নতাবাদী নয়, তারা বাংলাদেশের জনগণ, এবং তারা তাদের যাবতীয় সকল কিছুর কিন্তু বৈধতা অর্জিত হয়ে গেছে বাংলাদেশ হিসেবে। কাজেই এখানে কিন্তু যে দেশগুলো স্বীকৃতি প্রদান করেনি ওই সময়, তাদের দৃষ্টিকোণ থেকে যেহেতু স্বীকৃতি প্রদান করা হয়নি বাংলাদেশকে, তাহলে বাংলাদেশের যাবতীয় সকল কার্যকলাপ মানে স্মরণাতীত কাল থেকেই পাকিস্তান যেহেতু যুদ্ধ চালিয়ে যাচ্ছে, পাকিস্তান যেটা বলবে ওটি, পাকিস্তান যদি বিচ্ছিন্নতাবাদী বলে তাহলে আমরাও সেটাকে বিচ্ছিন্নতাবাদী বলে মুক্তিযোদ্ধাদেরকে সেভাবে আমরা মুক্তিযোদ্ধা বলবো না, বিচ্ছিন্নতাবাদী বলবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে স্বীকৃতি যখন প্রদান করা হচ্ছে তখন একরকম, স্বীকৃতি প্রদান না করার ফলে একরকম। তো যেমনটি আপনি বললেন যে এখানে কিন্তু খুব ইন্টারেস্টিং একটা মামলা রয়েছে, যেমন লুথার ভার্সেস সাগর মামলা, এটি 1921 সালের। আপনি নিশ্চয়ই জানেন যে মিস্টার লুথারের একটা কার্ড ব্যবসা ছিল সোভিয়েত রাশিয়াতে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 1917 সালের রুশ বিপ্লবের মাধ্যমে নতুন সরকার এসে যাবতীয় সব কিছুর জাতীয়করণ হয়ে গেল। লুথারের ভাগ্যেও তাই, লুথারের কার্ড ব্যবসা সব কিছু জাতীয়করণ হয়ে গেল। লুথার সর্বশান্ত হয়ে তার দেশে ফিরে আসেন। ফিরে আসার কয়েক বছর পরে ঘটনা ঘটল কি, আরেকজন ব্রিটিশ ব্যবসায়ী মিস্টার সাগর, তিনি রাশিয়া থেকে কিছু কাঠ ইম্পোর্ট করলেন জাহাজে, এবং সেই জাহাজ যখন ব্রিটেনের বন্দরে যখন নোঙর করা মাত্রই মিস্টার লুথার ব্রিটেনের আদালতে গিয়ে মামলা দায়ের করলেন। মামলা দায়ের করে বললেন কি এটি আমার প্রাপ্য, কারণ যেহেতু নতুন যে সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন রুশ বিপ্লবের ফলে যে রাষ্ট্রের যাত্রা শুরু করছে, এই রুশ রিভলিউশনকে যেহেতু ব্রিটেন স্বীকার করেনি, তাহলে আমার যে কাঠ ব্যবসাটাকে জাতীয়করণ হয়ে গেল, এটি ব্রিটেনের আইনে সেটা অবৈধ। যেহেতু সেটা অবৈধ, তাহলে আমার যে প্রাপ্য নাগরিক হিসেবে আমার অধিকার তো আগে। ব্রিটেনের যেহেতু এখনো মালামাল যেহেতু এখনো সাগর গ্রহণ করেনি, তার আগেই এটি আমাকে, যেহেতু আমি ক্ষতিগ্রস্ত রুশ বিপ্লবের ফলে, যেটি ব্রিটেনের আইন অনুযায়ী অবৈধ অস্বীকৃত হওয়ার ফলে, এটি আমার। ঠিক আদালত তার যুক্তিতর্ক গ্রহণ করলেন। তার পরবর্তীতে যেমনটি হলো যে রাশিয়ান যে রুশ রিভলিউশনকে ব্রিটেন স্বীকৃতি প্রদান করে। স্বীকৃতি প্রদান করার ফলে এটাই আবার কার্যকর হবে রিট্রোস্পেক্টিভ।
যেটি রিট্রোস্পেক্টিভ মানে কি শরণাতীত কাল থেকে যেন রাশিয়া সরকার যা কিছু করেছে সবই বৈধ। জি। এই যে তারিখেই ব্রিটেন রাশিয়াকে স্বীকৃতি প্রদান করছে, রুশ রিভলিউশনকে স্বীকৃতি প্রদান করছে, অর্থাৎ তার জাতীয়করণ করাও বৈধ বলে ব্রিটেন স্বীকার করছে, যার ফলে সাগর আবার ওই নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে কিংস বেঞ্চে আপিল করে বসেন। কিংস বেঞ্চে তখন তার যুক্তি ওটাই, যেহেতু স্বীকৃতি প্রদান করছে তাহলে কার্ড তো আমি ফেরত পাবো, আমার ব্রিটেনের দৃষ্টিকোণ থেকে যাবতীয় সবকিছু বৈধ, রিভলিউশনও বৈধ, ওর জাতীয়করণ করে নেওয়া সেটাও বৈধ, অর্থাৎ এই কার্ড আমার। তখন আদালত আবার সেই আগের অবস্থা থেকে ইউটার্ন করে এসে মিস্টার সাগরের সেই যুক্তি, অর্থাৎ যা আপনি যেমনটি বললেন স্বীকৃতির যে আইনগত ফলাফল, সেটিকে আদালত মেনে নিয়ে সাগরের পক্ষে রায় প্রদান করেন। ধন্যবাদ স্যার আপনার চমৎকার বিশ্লেষণের জন্য। আমি নিশ্চিত আমাদের শিক্ষার্থীরা অনেক উপকৃত হবেন আজকের এই আলোচনা থেকে। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে আমাদের আলোচনার শিরোনাম ছিল আন্তর্জাতিক আইনে আইনগত ও কার্যত স্বীকৃতি, এবং এই আইনগত ও কার্যত স্বীকৃতি আলোচনায় আমরা যেসব বিষয় দেখলাম তা হচ্ছে আইনগত স্বীকৃতি বা কার্যকর স্বীকৃতি বলতে কি বোঝায়, আইনগত স্বীকৃতি ও কার্যত স্বীকৃতির মধ্যে পার্থক্যগুলো কি কি, এবং সর্বোপরি আইনগত স্বীকৃতি বলি কার্যকর স্বীকৃতি বলি এগুলোর কি কোনো রেট্রোস্পেক্টিভ এফেক্ট আছে কিনা। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। যাওয়ার আগে আমাদের ঠিকানা বলে যাচ্ছি, আমাদের সাথে যোগাযোগের ঠিকানা ডিন, সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর 1705। সকলকে পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।